আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সেক্টর কমান্ডার এবং এলাকাগুলো খুব সহজেই খুব সুন্দর করে মনে রাখতে পারি। ওকে, একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গঠন করার জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টর এবং 64টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল। দেন আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে আমরা স্বীকৃতি লাভ করি। কোন কোন সেক্টর কোন কোন এলাকা নিয়ে গঠিত আজকের ভিডিওর এই আলোচনার বিষয়। চলুন আমরা শুরু করি। প্রথম যে ট্রিকটা বলবো, এখানে 1 নং সেক্টর কমান্ডার এবং যেসব এলাকা নিয়ে গঠিত হয়েছিল আমরা এক লাইনে বা এক কথায় আমরা মনে রাখতে পারি। কিভাবে? দেখুন যে 1 নং টার্মিনালে রফিক ও জিয়াউর রহমান বাসের জন্য অপেক্ষা করে ফেনী ও রাঙ্গামাটি যাবে বলে। ওকে, এখানে 1 নং টার্মিনাল বলতে এখানে যে 1 নং কথাটির অর্থ হচ্ছে এখানে 1 নং সেক্টর। ওকে, রফিক যে নামটা লিখেছি, রফিক হচ্ছে মেজর রফিক, যিনি 1 নং সেক্টর কমান্ডার ছিলেন। এরপরে ছিল জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, ইনি ছিলেন 1 নং সেক্টর কমান্ডার। দুইজন ছিল 1 নং সেক্টর কমান্ডার। আমরা জানি দুইজন 1 নং সেক্টর কমান্ডার ছিল, একজন মেজর রফিক আর একজন ছিল মেজর জিয়াউর রহমান। ওকে, এরপরে বাসের জন্য অপেক্ষা করে ফেনী ও রাঙ্গামাটি যাবে বলে। এখানে যে বাসের যে বয় আকার, এই বয় আকারতে বান্দরবান, এরপরে চতে চট্টগ্রাম, এরপরে যে অপেক্ষার খা আছে, খাতে মনে রাখবো হচ্ছে খাগড়াছড়ি, এরপরে মনে রাখবো হচ্ছে ফেনী। আমরা জানি এইখানে ফেনী হচ্ছে 1 নং সেক্টরের অধীনে ছিল। এরপরে হচ্ছে রাঙ্গামাটি ছিল 1 নং সেক্টরের অধীনে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নং সেক্টর কমান্ডার ছিল মেজর রফিক আর হচ্ছে জিয়াউর রহমান। বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী এবং রাঙ্গামাটি ছিল 1 নং সেক্টরের অধীনে। ওকে, এরপরে আমরা রাখবো 2 নং সেক্টর। 2 নং সেক্টরকে মনে রাখার জন্য আমরা যে টেকনিকটা ফলো করব, এই টেকনিকটা হচ্ছে মোশাররফ হায়দার দুই ভাই ফরিদ ও ভৈরব ও আকিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করিল। এখানে কথা হচ্ছে মোশাররফ এবং হায়দার, এখানে মেজর খালেদ মোশাররফ হচ্ছেন 2 নং সেক্টর কমান্ডার। ইনি ছিলেন 2 নং সেক্টর কমান্ডার হচ্ছে খালেদ মোশাররফ হোসেন। এরপরে ছিলেন হায়দার আলী, এই হায়দার হচ্ছে মেজর হায়দার আলী ছিলেন 2 নং সেক্টর কমান্ডার। দুই ভাই বলতে এখানে দু রস্যই, এই 2 দিয়ে মনে রাখবো হচ্ছে 2 নং সেক্টর। এরপর আছে ফরিদ হচ্ছে ফরিদপুর। এখানে যে ভৈরব লিখেছি, সেই ভৈরব দিয়ে হচ্ছে রাখবো হচ্ছে ভৈরব এলাকা। এরপরে ছিল এই যে আখিকে বলতে দিয়ে মনে রাখবো হচ্ছে আখাউড়া। ওকে, এরপর হচ্ছে ঢাকা ছিলেন হচ্ছে 2 নং সেক্টর অধীনে। এরপরে কোরিলো হচ্ছে কোতে হচ্ছে কুমিল্লা। এখানে যে 2 নং সেক্টর ছিল, 2 নং সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, মেজর হায়দার, এবং ফরিদপুর ছিল 2 নং সেক্টর অধীনে এলাকা। ভৈরব, আখাউড়া, ঢাকা এবং কুমিল্লা এই সব অঞ্চল ছিল 2 নং সেক্টরের অধীনে। খুব মজা, তাই না? মনে রাখার সহজ টেকনিকগুলো আমরা এভাবে অ্যাপ্লাই করব। আপনি দেখবেন যে এখান থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে, অবশ্যই আসবে, যে মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার এবং কোন কোন এলাকা নিয়ে সেক্টরগুলো গঠিত হয়েছে, এখান থেকে 100% একটা না একটা কোশ্চেন আসবেই। তার মানে এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসটি। এরপরে আমরা রাখবো হচ্ছে 3 নং সেক্টর। ঠিক 3 নং সেক্টর আমরা মনে রাখবো এভাবে: শফিউল্লাহ ও নুরুজ্জামান 3 নম্বর স্টেডিয়ামে হকি খেলে। এখানে হচ্ছে মেজর শফিউল্লাহ ছিলেন 3 নং সেক্টর কমান্ডার, নুরুজ্জামান ছিলেন হচ্ছে 3 নং সেক্টর কমান্ডার। এখানে যে 3 নম্বর ছিল, এই 3 নম্বর দিয়ে মনে রাখবো হচ্ছে 3 নং সেক্টর স্টেডিয়াম। এখানে হচ্ছে হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, এই দুইটা ছিল কয় নং সেক্টর অধীনে? 3 নং সেক্টরের। জেলাগুলো বেশি ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা মনে রাখবো। এখানে হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ এই দুইটা জেলা ছিল 3 নং সেক্টর অধীনে। আর 3 নং সেক্টর কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান, আর এলাকা ছিল হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ। তাহলে
আমাদের 3 নম্বর সেক্টরটা মনে রাখা যে সহজ টেকনিক সেটাও জেনে ফেললাম। কিভাবে 3 নং সেক্টরের অধীনে ছিল সেক্টর কমান্ডার শফিউল্লাহ, নুরুজ্জামান এবং এলাকা ছিল হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ। ঠিক আছে, এরপরে আমরা জানবো 4 নং সেক্টর। 4 নং সেক্টরের এলাকা এবং সেক্টর কমান্ডার কিভাবে মনে রাখবো। এখানে সিআর দত্তের চ্যানেল 4 নং এলাকার সিলেট থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে। সিআর দত্ত ছিলেন 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার। সিলেট শাস্তাগঞ্জ ছিল 4 নং সেক্টরের অধীনে এলাকা, বিস্তৃত এলাকা। তবে আমরা জাস্ট একটু ছন্দ মিল রাখার জন্য, মনে রাখার জন্য জাস্ট একটু এক লাইনেই আমরা পড়েছি। ঠিক আছে, যে সিআর দত্তের চ্যানেল 4 নং এলাকার সিলেট থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত চলে গেছে। এখানে যে 4 নং এলাকা বলতে আমরা বুঝবো 4 নং সেক্টর। ওকে, আর 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত, 1 নম্বর ব্যক্তি। ওকে, সিআর দত্ত মেজর। সিআর দত্ত ছিলেন 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং এই 4 নং সেক্টরের অধীনে এলাকা ছিল শাস্তাগঞ্জ এবং সিলেট। ওকে, তাহলে আমরা 4 নং সেক্টর পর্যন্ত এলাকা এবং সেক্টর কমান্ডার ঠিক মনে রাখতে পারলাম। এরপর আমরা দেখব 5 নং সেক্টর, যে এখানে বলা হয়েছে যে শওকত আলী এখন সময় কত। শওকত আলীকে প্রশ্ন করা হয়েছে যে শওকত আলী এখন সময় কত, ও প্রতি উত্তরে বলেছে 5টা। মানে এই 5টা দিয়ে মনে রাখবো হচ্ছে 5 নং সেক্টর। এই 5 হচ্ছে 5 নং সেক্টর। আর 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন শওকত আলী মেজর। শওকত আলী ছিলেন 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এখন এখানে যে সময়, এখানে সময় শব্দটার সময়ের সু এই শব্দটা দিয়ে মনে রাখবো সুনামগঞ্জ এবং ময় এই শব্দটা দিয়ে মনে রাখবো ময়মনসিংহ। ওকে, তাহলে আমরা 5 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে শওকত আলী এবং এর এলাকা ছিল সুনামগঞ্জ এবং ময়মনসিংহ। এই দুইটা এলাকা ছিল 5 নং সেক্টরের অধীনে। তবে অংশ বিশেষ থাকতে পারে, তবে মেন যে জেলাগুলো অবস্থিত সেই জেলাগুলো মূলত পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা দেখব পরের 6 নং সেক্টর। 6 নং সেক্টর আমরা মনে রাখবো এভাবে যে বাসার 6টায় রংপুর হয়ে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে যাত্রা করলো। তবে এখানে যে বাসার খাদিমুল বাসার ছিলেন 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার। এখানে 6টায় বলতে আমরা বুঝবো 6 নং সেক্টর এবং বাসার মেজর খাদিমুল বাসার ছিলেন 6 নং সেক্টরের সেক্টর কমান্ডার। রংপুর, এই রংপুর ছিল হচ্ছে 6 নং সেক্টর অধীনে একটি এলাকা। এরপরে ছিল ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও হচ্ছে 6 নং সেক্টরের অধীনে আরেকটি জেলা। তাহলে 6 নং সেক্টর অধীনে এলাকাগুলো ছিল রংপুর এবং ঠাকুরগাঁও জেলা। এরপরে 6 নং সেক্টর সেক্টর কমান্ডার ছিলেন মেজর খাদিমুল বাসার। এরপরে আমরা দেখব 7 নং সেক্টর। 7 নং সেক্টর আমরা এভাবে মনে রাখবো। 7 নং সেক্টরটা মনে রাখার সহজ যে টেকনিকটা আছে, এখানে কাজী নুরুজ্জামান 7 বউকে নিয়ে দ্বীপপাড়া বাস করে। এখানে একটা টেকনিক ছিল, কাজী নুরুজ্জামান 7 বউকে নিয়ে দ্বীপপাড়া বাস করে। যে 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কাজী নুরুজ্জামান। কাজী নুরুজ্জামান যেহেতু নামের পাশে কাজী আছে, তার মানে এর বউ আছে 7টি। মানে দ্বীপপাড়ার দ্বীপের দ্বি হচ্ছে দিনাজপুর, ব হচ্ছে বগুড়া, পাড়ার পা হচ্ছে পাবনা, রা হচ্ছে রাজশাহী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর, বগুড়া, পাবনা, রাজশাহী ছিল 7 নং সেক্টরের অধীনে এবং 7 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিল কাজী নুরুজ্জামান। ওকে, তাহলে আমরা 7 নং সেক্টরটা ঠিক এভাবেই মনে রাখবো। ওকে, এরপরে আমরা 8 নং সেক্টর আমরা দেখব। এখানে 8 নং সেক্টর হচ্ছে সেক্টর কমান্ডার ছিলেন কে এবং কোন কোন এলাকা নিয়ে 8 নং সেক্টর গঠিত। এটা হচ্ছে ওসমান ও এম এ মঞ্জুর। 8 নং থিয়েটার রোডে কি ওসমান ও এম এ মঞ্জুর 8 নং থিয়েটার রোডে মুজিবনগর, কুষ্টিয়া ও যশোর গেল। মানে মেজর ওসমান ও এম এ মঞ্জুর এই দুই ভদ্রলোক 8 নং থিয়েটার রোডে কোথায় কোথায় গেল? কুষ্টিয়া, মুজিবনগর এবং যশোরে গেল। তার মানে
8 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন 2 জন। সেই 2 জন ব্যক্তির নাম ওসমান, মেজর ওসমান, আর একজন ব্যক্তির নাম হচ্ছে মেজর এম এ মঞ্জুর। এই হচ্ছে মুজিবনগর ছিল, এলাকা ছিল মুজিবনগর, কুষ্টিয়া আর আছে যশোর। 8 নং সেক্টর সেক্টর কমান্ডার ছিলেন 2 জন, একজন ওসমান, একজন এম এ মঞ্জুর। এরপরে 8 নং সেক্টরের অধীনে যে অঞ্চলগুলো ছিল মুজিবনগর, কুষ্টিয়া এবং যশোর, ঠিক এভাবে আমরা 8 নং সেক্টরটা মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা দেখব 9 নং সেক্টর। 9 নং সেক্টরের অধীনে কোন কোন এলাকা এবং সেক্টর কমান্ডার কে ছিল আমরা এবার দেখব। যে জলিল নয় মঞ্জুর, এই যে মঞ্জুর আমরা 8 নং সেক্টরের মঞ্জুর পড়েছি এবং 9 নং সেক্টরের মঞ্জুর এসেছে এম এ মঞ্জুর। এই ভদ্রলোক এখানে অতিরিক্ত সেক্টর কমান্ডার ছিল, ঠিক আছে, মানে অতিরিক্ত হিসেবে ছিল 9 নং সেক্টরে। তার মানে জলিল মূলত এখানে মেইন সেক্টর কমান্ডার হচ্ছে জলিল সাহেব। এখানে মেজর জলিল ইনি হচ্ছেন 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার। আমরা এখানে অতিরিক্ত যেহেতু মঞ্জুর সাহেব এখানে সেক্টর কমান্ডার ছিলেন, আমরা তাকেও ধরবো। এরপর হচ্ছে জলিল নয় মঞ্জুর দৌলতপুর নদীতে খুব বড় একটি সাপ দেখেছেন। তার মানে 9 নং সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল, এরপরে ছিলেন মঞ্জুর। এই 9 বলতে আমরা এখানে দেখবো হচ্ছে 9 নম্বর সেক্টর। ওকে, 9 দিয়ে বুঝবো হচ্ছে 9 নং সেক্টর। জলিল নয় মঞ্জুর, মানে মঞ্জুর এবং জলিল দুইজনে ছিল 9 নং সেক্টর অধীনে সেক্টর কমান্ডার। এরপরে ছিল খুব, খুবের খু দিয়ে হচ্ছে লাগবো খুলনা, বতে হচ্ছে বরিশাল। এখানে যে 7 আছে 7 দিয়ে মনে রাখবো হচ্ছে সাতক্ষীরা, আর এইখানে যে প আছে সাপের, সাপের সা দিয়ে মনে রাখবো সাতক্ষীরা, প দিয়ে মনে রাখবো হচ্ছে পটুয়াখালী। এই অঞ্চলগুলো ছিল 9 নং সেক্টরের অধীনে। তাহলে 9 নং সেক্টর সেক্টর কমান্ডার ছিল কে? 9 নং সেক্টর সেক্টর কমান্ডার ছিল জলিল মঞ্জুর 2 জন, এবং এর অন্তর্ভুক্ত অর্থাৎ 9 নং সেক্টরের অধীনে এলাকাগুলো ছিল খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী। ওকে, তাহলে আমরা 9 নং সেক্টর সেক্টর কমান্ডার এবং অধীনে এর অধীনস্থ কোন কোন এলাকাগুলো ছিল ঠিক এভাবেই আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আসবো 10 নং সেক্টর। আমরা জানি 10 নং সেক্টরে কোনো কমান্ডার ছিল না, এখানে ছিল নৌ অর্থাৎ নৌবাহিনীর আর অধীনে ছিল 10 নং সেক্টর। এরপরে আসবো আমরা 11 নং সেক্টর। 11 নং সেক্টর মনে রাখবো এভাবে যে আবু তাহের ও হামিদুল্লাহ এম হামিদুল্লাহ। তা আবু তাহের ও এম হামিদুল্লাহ 11টায় টাঙ্গাইলে দেখা করলো। এখানে টাঙ্গাইল এবং ময়মনসিংহ এলাকার কিছু অংশ এখানে আছে, আমরা মূলত টাঙ্গাইল জেলাকে এখানে প্রাধান্য করব 11 নং সেক্টরে। ওকে, এখানে যে আবু তাহের ও এম হামিদুল্লাহ 11টায় বলতে 11 নং সেক্টর, আর আবু তাহের এখানে ছিল আবু তাহের। এই আবু তাহের ভদ্রলোক এবং এম হামিদুল্লাহ এই দুজন মেজর, এই মেজর দুজন ছিল 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার, এবং 11 নং সেক্টরের অধীনে ছিল টাঙ্গাইল অঞ্চল বা টাঙ্গাইল জেলাটা ছিল 11 নং সেক্টরের অধীনে। আমরা 1 থেকে শুরু করে 11 নং সেক্টর ঠিক এভাবেই মনে রাখবো। এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের চাকরির পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসবে। তাহলে আজকের ভিডিওটি ছিল আমাদের ঠিক এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলেই।